গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। এভাবে আর কতদিন আহিল? আহিল তার বিছানায় হেলান দিয়ে বসে কোলের উপর ল্যাপটপটা নিয়ে একমনে কি যেন দেখছিল। চুলগুলো একটু উস্কো খুস্কো, বিছানায় কাগজপত্র জামাকাপড় আর পড়ার টেবিলের উপর কফির খালি মগটা অবিন্যস্তভাবে পড়ে আছে। তার মা এসে এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে তার অগোছালো রুম গুছিয়ে দিতে দিতে বলল কথাটা। আহিল এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আহিলের মা হাতের কাপড় রেখে ওর দিকে তাকাল। এরপর তিনি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কিভাবে মানে? এই যে নিজের চারপাশের একটা দেয়াল তুলে রেখেছিস, দিন নেই রাত নেই শুধু হাসপাতাল আর নিজের এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখা এইভাবে। তোর বয়সের বাকি ছেলেদের দেখ, তারা কত ঘুরে বেড়াচ্ছে, জীবনটাকে উপভোগ করছে। আর তুই একটা বিষাদকে বুকে নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। কতদিন আর এভাবে থাকবি? আহিল থমকাল ঠিকই, কিন্তু মুখবিবর স্বাভাবিক রইল। নমির খোঁজ পাওয়ার কথা এখন জানালো না সে। বুকের ভেতর এক পলকের জন্য একটা চেনা যন্ত্রণা খেলে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখল। উঠে দাঁড়িয়ে বলল, আমি তো ভালোই আছি মা। কোনো কিছু তো আটকে নেই। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার জীবন সব তো ঠিকঠাকই চলছে। তাহলে শুধু শুধু কেন এসব ভাবছ? মা এবার ছেলের পিঠে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বরটা অনেক বেশি নরম হয়ে এল। মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় আহিল। তুই বাইরে যতই ভালো থাকার নাটক করিস না কেন, আমি জানি তোর ভেতরের ক্ষতটা এখনও শুকায়নি। কিন্তু বাবা, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। নিজেকে এবার একটু মুক্তি দে। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু সময়টা তো ফিরিয়ে আনা সম্ভব নয় আর না তো। বলতে বলতে থেমে গেলেন। এগুলো গত ৩ বছর ধরে করা ওনার নিত্যদিনের আর্তনাদ। প্রথমে ছেলেটাকে ভুল বুঝেছিল। ভেবেছিল নওমি চলে যাওয়ার পেছনে ছেলেটার কোনো হাত আছে, কারণ তারা তো দেখেছে আহিল ওকে কতটা ইগনোর করত, কতটা কষ্ট দিত। পরে ধীরে ধীরে ছেলের প্রতি নরম হয়ে গেল। মা হয়ে কতদিন আর রাগ ধরে রাখতে পারে? আবার যখন শুনল নওমির বাবার বাড়ি গিয়ে আহিল সেসব শুনেছে, তখন তিনি দোটানায় পড়ে গেল। নওমিকে চেনে সে, কিন্তু নওমির হঠাৎ নিরুদ্দেশও তাকে ভাবাচ্ছিল। বর্তমানে ছেলের জন্য খুব করুণা হয়। আহিল কাবার থেকে শার্ট বের করতে করতে বলল, আম্মু আমি বাইরে যাব। তুমি খেয়ে নিও, আমি বাসায় খাব না। আজ তো তোর অফ ডে, তাহলে কোথায় যাবি? হুট করে একটা কাজ পড়ে গেছে, বলে সে বেরিয়ে গেল। মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু কাজ হবে কি? বের হয়েই কাউকে ফোন দিল। আজকে স্কুল ছুটি। নওমি তুহি বসে আছে। আদনান ঘুমোচ্ছে। মাঝে দুদিন কেটে গেছে আর আশ্চর্যজনকভাবে এই দুদিনে আহিলের ছায়াও দেখা যায়নি। ওরা ধরে নিয়েছে, আহিল মেনে নিয়েছে যে নওমি আর আদনানকে ও পাবে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা চেনা ছোট্ট কান্নার মতো আদুরে আওয়াজ ভেসে এল। আদনান উঠে গেছে নিশ্চয়ই। নওমি মাত্রই রান্নাঘরে গেল, তাই তুহি ভেতরের রুমে গেল। আদনান বিছানার মাঝখানে বসে আছে। চোখ দুটো তখনও ঘুমে জড়ানো। এক হাত দিয়ে চোখ ডলছে আর কান্না করছে। তুহি এগিয়ে গিয়ে বলল, কি রে বিচ্ছু, কি হয়েছে? তুহির গলা শুনে পিটপিট করে তাকিয়ে আবার কান্না জুড়ে দিল। তুহি এগিয়ে ওকে কোলে নিয়ে বলল, কি রে কাঁদিস কেন? কাঁদিস না বাপ, চল তোকে মুখ ধুইয়ে দিই। আদনান তুহির কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করল। তুহি ছাড়লে তো। তুহি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর নরম গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেল। তারপর আদুরে গলায় বলল, কত বড় ঘুম দিয়েছে তবুও ছটফট করছে দেখো। আদনান দরজার দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, মা। তুহি হতাশার সুরে বলল, ভালো মুডে চকলেট চাইলে টুরি আর খারাপ মুডে আম্মা? আদনান বুঝল কি না কে জানে, তবে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা চালাল। তুহি আদনানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আদনান নওমিকে দেখে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগল। তুহি ওকে নামিয়ে দিলে মেঝেতে পা পড়তেই সে কুচকুচ করে হেঁটে গিয়ে নওমির কোলের উপর আছড়ে পড়ল। নওমি হেসে ওকে জাপটে ধরে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার আব্বুর ঘুম শেষ? খালাম্নি উঠিয়ে দিয়েছে বুঝি? তুহি রাগ দেখানোর ভান করে বলল, তোর ছেলেই উঠে পুরো বাড়ি মাথায় তুলছে। এখন খালাম্নির দোষ? মা ছেলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছিস।
নমি খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদনানও হাসল। সে মায়ের কোলে মুখ গুজে বলল, তুলি পুষা। তুই চোখ পাকিয়ে বলল, আমি পচা? যা, চকলেট দিব না, আমি একা একা খাব। কথাটা শুনে সে চোখ দুটো গোল গোল করে নমির কোল থেকে মাথা তুলে তুহির দিকে তাকাল। ছোট্ট মাথায় বোধহয় হিসাবটা চট করে মিলে গেল। সে এবার নমির কোল থেকে নামার চেষ্টা করল। নমি ছেড়ে দিতেই গুটি গুটি পায়ে তুহির কাছে গিয়ে পা জড়িয়ে ধরল। তুহি অন্যদিকে তাকিয়ে বসে রইল। তুহি ওকে কোলে নিচ্ছে না দেখে বহু কষ্টে সোফায় উঠে ওর কোলে বসল জোর করে। তুহি তবু ওর দিকে তাকাচ্ছে না। আদনান কাদো কাদো মুখ করে নমির দিকে তাকাল। নমি ওদের দিকেই তাকিয়ে হাসছে। এই দুইটাই পাগল। আদনান এবার নমির গলা জড়িয়ে ধরে মুখের সামনে তার টুকটুকে লাল ঠোঁট দুটো ফুলিয়ে এমন এক মায়াবী চাহনি দিল, যা দেখে যে কোনো পাষাণের মনও গলে জল হয়ে যাবে, সেখানে তো তুহি। আদনানের চালাকি দেখে নমি হেসেই কুল পাচ্ছিল না। তুহি মুখ টিপে হেসে চট করে আদনানকে জড়িয়ে ধরল। চালাক বিচ্ছু! তুই তো পচা, তার কোলে জোর করে বসা হয়েছে। আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে। তুহি নরম হয়েছে বুঝতে পেরে ওর দুই গালে হাত রেখে আদনান মিষ্টি হেসে বলল, তুলি ভালু। তুহি হেসে বলল, চকলেটের জন্য খালাম্নি এখন আবার ভালো হয়ে গেল, তাই না? দেখলি তোর ছেলের কাণ্ড? নমি হেসে বলল, ছেলে আমার হলে কি হবে? কোলে পিঠে বর তো তুমি করেছ, তাই তোমার কত হয়েছে? তুহি মুখ বাঁকিয়ে সোফার পাশে রাখা ওর হ্যান্ডব্যাগ থেকে ছোট ক্যাডবেরি চকলেটের বার বের করল। সেটা আদনানের চোখের সামনে দোলাতেই বাচ্চার চোখ দুটো চকচক করে উঠল। প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে দিলে ও খুশি মনে খেতে শুরু করল। চকোলেটের শেষ অংশ খেয়ে এক টুকরো তুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাও তুলি। তুহি হেসে খেয়ে নিল। তারপর বলল, হয়েছে, অনেক চকলেট খেয়েছিস। এবার চল কাজ করবি। কাজ করে খেতে হয়, বুঝেছিস? তুহি আদনানকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। আদনান গোল গোল চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। তুহি ওকে স্ল্যাবের উপর বসিয়ে সিঙ্কের দিকে ইশারা করে বলল, এই যে তোমার ফিডারগুলো জমে আছে, এগুলো ধুতে হবে। ফাও ফাও খাওয়া বন্ধ। আদনান তো ভারী খুশি। পানি নিয়ে খেলতে কার না ভালো লাগে? তুহি ওর হাত ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে লাগল। আদনান খিলখিল করে হাসতে শুরু করলে নমিও উপস্থিত হয় ওখানে। লেখিকার নামে তার আসল পেজে গল্প পড়ুন। বোতল ধোয়া শেষ হতেই তুহি ফিডারের নীল রঙের ক্যাপ আদনানের হাতের কবজিতে চুরির মতো গলিয়ে দিতে গেল। আদনান নিজের পুচকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মহা আনন্দে পা দোলাতে দোলাতে আধো বলে হাসতে হাসতে মোবাইলে দেখা ছড়া বলতে লাগল, হাই আই উই হাহা। তুহি তো আদনানের এই নতুন ছড়া শুনে হেসেই খুন। সে আদনানের এই পাগলামিকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য নীল ক্যাপটা ওর কবজিতে আটকে দিয়ে ওর হাতটা ধরে ডুগডুগির মতো নাড়াতে নাড়াতে সুর মেলাল, ডবপট্টি ডবপট্টি ডবপট্টি। আদনান হেসে চিলিয়ে বলল, ডাবুপতি ডাবুপতি। নমি ওদের কাণ্ড দেখে বিটবিট করল। পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে বোধহয়। ও এগিয়ে এসে বলল, হয়েছে, থামো। কি শুরু করেছ দুটো? কাজ কলি। তোমার কাজ করা লাগবে না, নামো। আদনান নাকচ করে বলল, না। তুহি আপু, ওর ঠান্ডা লেগে যাবে তো। একটুতে ঠান্ডা লাগে না, বুঝেছিস? আদনান নামত। ধোয়া শেষ? না। চল, খেলবি না? ধরে বেঁধে ওকে নিয়ে আসল। এরপর আদনানকে অর্ধেক নাস্তা খাওয়াতেই ঘরের বেল বেজে উঠল। নমি ভ্রু কুঁচকে বলল, এখন আবার কে এসেছে? আমি দেখছি। তুহি উঠে পিপোহল দিয়ে দেখে বলল, আবরার এসেছে। নমি আদনানের দিকে এক চামচ নাস্তা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া আসবে আগে বলেনি তো? নমি কাঁধ উঁচিয়ে বলল, জানি না, আমায়ও কিছু বলেনি। তুহি দরজা খুলতেই আবরার ভেতরে এলো। ভেতরে এসে থেমে আবার পেছনে ফিরে কাউকে ডাকল, আসুন। তুহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবরারের এই কথায় নমিও তাকালো ওদের দিকে। হঠাৎ দরজা দিয়ে একজনকে ঢুকতে দেখে চমকে গেল ওরা। তুহি এক প্রকার চেঁচিয়ে বলল, আপনি? আবরার, ওনাকে কেন নিয়ে এসেছ? নমি চট করে দাঁড়িয়ে গেল, সাথে আদনানকে কোলে নিয়ে দূরে সরে গেল। আর কেউ নয়, ডক্টর আজলান আজওয়াদ এসেছে। কিন্তু আবরার কেন ওনাকে এনেছে?
কেন এসেছে? নিশ্চয়ই আদনানকে নিয়ে যেতে। এত ভাবনার মাঝে তুহির উচ্চস্বর শুনতে পেল। সে আবরারের সাথে তুমুল তর্কে লিপ্ত হয়েছে। তার গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কয়েক পর্দা উপরে চড়ে গেল। আবরার, তুমি নিজের জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলেছ? ওনাকে এই অবধি কেন এনেছ? আবরার ঠান্ডা মাথার মানুষ। সে ঠান্ডাভাবেই সব হ্যান্ডেল করতে চাই। এগিয়ে এসে বলল, তুহি প্লিজ আগে চিৎকার বন্ধ করো। একটু শান্ত হও। কি শান্ত হব? তুমি গলতে পারো কিন্তু আমি না। তুহি, ওদের মনে হয় এবার সামনাসামনি বসে কথা বলা দরকার। অনেক তো হলো, আর কতদিন এভাবে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াবে নওমি? তুহি রাগ সামলে বলল, তুমি কি ভেবে এসব করছো আমি জানি না। আমি বুঝতে পারছি নওমির স্কুলের ঠিকানাও তুমিই দিয়েছিলে। এবার আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি কি কথা বলবেন আমি জানি না, কিন্তু নওমিকে কোনোরকম কথা শোনানোর চেষ্টাও করবেন না বলে দিলাম, আর না তো জোরজবরদস্তি। আর যদি আদনানকে নেওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আসতে পারেন। আজলান এবার জবাব দিল, আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। ও আমার নিজের রক্ত, নিজের সন্তান। ওকে নিতে চাইলে আমি সহজেই নিয়ে নিতে পারতাম, কিন্তু জোর করার ইচ্ছে কিংবা মন মানসিকতা কিছুই নেই। আমি শুধু এত বছরের একটা ভুল বুঝাবুঝি মেটাতে চাই। তুহি তাচ্ছিলের হাসি হেসে বলল, হঠাৎ এত বছর পর আপনার এটা মনে হলো কেন যে এটা ভুল বোঝাবুঝি? কেনই বা মেটাতে ইচ্ছে হল? আবরার আর নওমি এতক্ষণ সবটা দেখছিল, এখন আবরার তুহিকে থামিয়ে দিল। আহ তুহি, থামো তো। ওদের সত্যিই কথা বলা প্রয়োজন। পুরো বিষয়টা আমরা কেউই জানি না। হতেই পারে দুজনই পরিস্থিতির শিকার। তুহি গরম চোখে তাকিয়ে বলল, যা মন চাই করো তুমি। বলে সে রুমের দিকে হাঁটা দিল। আবার থেমে পেছন ফিরে বলল, নওমির ইচ্ছার বিরুদ্ধে যদি ওকে কোনো চাপ দেওয়া হয় সেটা ভালো হবে না, মাইন্ড ইট। আবরার, তোমাকেও বলে রাখলাম। হনহন করে চলে গেল ভেতরে। এদিকে আবরার ওর পেছন পেছন যেতে যেতে বলল, ভাই আপনার জন্য তো এখন আমার সংসার ভাঙতে বসেছে। আপনাকে সাহায্য করতে গিয়ে বউ আমারে হুমকি দিচ্ছে। আজলান না চাইতেও হাসল একটু। আবরার যেতে যেতেই বলল, ভাই নওমিকে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, জোর করবেন না কিন্তু। আবরার যেতেই আজলান ধীর পেয়ে এগিয়ে গেল। নওমি আদনানকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ভয়ে নাকি চিন্তায় জানা নেই, কিন্তু ওর গা হাত পা কাঁপছে। আজলান ওর অবস্থা বুঝতে পেরে বলল, নওমি নওমি প্লিজ একটু শান্ত হও। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। আমি একটু কথা বলতে এসেছি। আমাদের মধ্যে যা হয়েছে এসব কেউ ষড়যন্ত্র করেই করেছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় কথা বলি। নওমি নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, আপনার সাথে বলার মতো কিছু নেই। যা হয়েছে সবই কাচের মতো পরিষ্কার। কিছুই পরিষ্কার না। প্লিজ, অনেক কিছু আমাদের আড়াল রয়ে গেছে যার কারণে এই দূরত্ব। নওমি ওর কথা শুনতেই চাইছে না। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে এসে দাঁড়াল। নওমি আজলানের দিকে না তাকিয়ে আদনানকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে মুখ ফিরিয়ে রইল। সে এই মুহূর্তে আজলানের কোনো কথাই শুনতে প্রস্তুত নয়। আজলান কিছুটা জোরের সুরেই অথচ অত্যন্ত নরম গলায় বলল, প্লিজ নওমি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি তোমাকে বসতে বলছি, প্লিজ একটু বসো। সব কথা শোনার পর যদি মনে হয় যে তুমিই ঠিক তাহলে বিশ্বাস করো আমি আর তোমাকে জোর করব না। আজলানের অনমনীয় জেদ আর আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। এক প্রকার অনিচ্ছা আর ক্ষোভ নিয়েই সে সোফাটায় ধপ করে বসে পড়ল। আদনান মায়ের কোল ঘেঁটে তখনও গোল গোল চোখে আয়লানকে দেখছিল। আজলানও সেটা দেখেছে, কিন্তু তাকাতে পারছে না সে। নিজের ছেলে হয়েও তার দিকে তাকাতে তার ভাবতে হচ্ছে। ওর দিকে চোখ পড়লেই কলিজা মোচ দিয়ে উঠছে আয়লানের। আজলান নওমির মুখোমুখি একটা সিঙ্গেল সোফায় বসল। কিন্তু কথা শুরু করার আগে সে ভেতরের রুমের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকল, আবরার, তুহি, তোমরাও প্লিজ একটু ড্রয়িং রুমে এসো। আমি চাই আজ যা কথা হবে তা তোমাদের সবার সামনেই হোক। আবরার আর তুহি ভেতরের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তুহির মুখে তখনও অসন্তোষের ছাপ স্পষ্ট, আর আবরার বেশ গম্ভীর। সবাই বসার পর আয়লান একটা গভীর শ্বাস নিয়ে নওমির দিকে তাকাল। তার কণ্ঠস্বরটা সিরিয়াস। আমি এখনও জানি না আমাদের সাথে এই জঘন্য কাজটা কে করেছিল। আমি তোমাকে ইচ্ছে করে ভুল বুঝিনি না তো তুমি? তুহি চুপ থাকতে পারল না।
কথার মাঝেই বলে উঠল, নিজের স্ত্রীকেই তো আপনি চিনতে পারেননি। এতই যখন টান তাহলে ওকে চিনেননি কেন? আদনানকে চুরি করা বাচ্চা বলতেও তো আপনার বাধেনি। কথার মাঝে কথা বলা আবরার বিরক্ত হল, কিন্তু আয়লান বিচলিত না হয়ে বলল, আমি আদনানকে চুরি করা বাচ্চা বলিনি। আমি উদাহরণ দিয়েছিলাম। তাছাড়া নমিকে আমি কখনোই এই বেশে দেখিনি। আমি নিশ্চয়ই আমার চেম্বারে আসা কোনো নারীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব না। এটা আমার পেশাগত নীতিতেও পড়ে না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই নিকাবের আড়ালের নমিকে চট করে চিনতে পারত না। তুরি চুপ হয়ে গেল। এই পর্যায়ে নমি মুখ খুলল, জীবনের এমন একটা পর্যায় কাটিয়ে এসেছি যেখানে দুনিয়ার দিকে তাকালে দেখতাম অনেক মানুষ, কিন্তু আমার আপনার তালিকায় একজনও নেই। এত এত লোকের ভিড়ে কেউ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে এমন কেউ ছিল না। তখন সব দিক শূন্য, দিশেহারা আমি। কিন্তু ভুলে গিয়েছিলাম পুরো দুনিয়ায় কেউ না থাকলেও একজন থাকে, যে কখনোই মুখ ফিরিয়ে নেয় না। মহান আল্লাহ তাআলা। মনে পড়তেই ফিরে গেলাম তার দরবারে। আর এই কারণেই আমার পরিবর্তন। ধাক্কা খেয়ে শিখলাম মহান রব ছাড়া আপন বলতেই কিছু নেই। আর ওনার দয়াতেই আজ আমি আর আমার আদনান এই কঠিন শহরে কঠিন জীবনে মাথা উঁচু করে বেঁচে আছি। তুরি কিছু বলতে চাইলে আবরার থামিয়ে দিয়ে বলল, তুরি প্লিজ আগে ওনাকে কথা শেষ করতে দাও। আজলান দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করল, আমি জানি না কে সেই ডায়েরিটা তোমার ড্রয়ারে রেখেছিল, আর কেই বা বেনামি চিঠিগুলো দিয়েছিল তার হদিস আমি আজও পাইনি। আমি শুধু এতটুকু বুঝতে পেরেছি, আমরা দুজনই কোনো এক তৃতীয় ব্যক্তির কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, যার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের আলাদা করা। ডায়েরি? চিঠি? বলেই তুহি নমির দিকে তাকাল। নমি ঘাড় উঁচিয়ে মাথা নাড়ল, অর্থাৎ এই বিষয়ে সে কিছুই জানে না। আজলান নমির দিকে তাকিয়ে দেখল ওর মুখে বিস্ময়। তুহির মুখটাও হা হয়ে গেছে। আজলান বুঝতে পারল ৩ বছর আগে থেকেই পর্দার আড়াল থেকে যে খেলাটা খেলা হয়েছিল তার একটা বড় অংশ নমি নিজেও কোনোদিন জানতে পারেনি। নমি সন্দেহের চোখে তাকিয়ে বলল, কিসের ডায়েরি, কিসের চিঠির কথা বলছেন আপনি? এটা আপনার মনগড়া গল্প নয়, তার গ্যারান্টি কি? মনগড়া গল্প বলার দরকার কি আমার? যা ক্ষতি হওয়ার তা কি আমার হয়নি? সেই ডায়েরি এবং চিঠিগুলো আমি বহু আগেই পুড়িয়ে ফেলেছি, না হয় তোমাদের সন্দেহ করতে হতো না আমার। তুই প্রশ্ন করল, কি ছিল ডায়েরিতে? তোমার ড্রয়ার থেকে একটা ডায়েরি পেয়েছিলাম যেখানে লেখা ছিল তুমি আমাকে কখনোই মেনে নিতে পারোনি, আমার অগোচরে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছ। এরপর আয়লান চিঠি আর ফোন মেসেজের সব কথা খুলে বলল। নমি স্তব্ধ হয়ে আয়লানের কথাগুলো শুনছিল। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে বলল, আমি কোনোদিন ডায়েরিই লিখতাম না। আর না কোনো চিঠি আমার কাছে এসেছে। আর আমার জীবনে আপনি ছাড়া। বলতে বলতে নমির গলাটা ধরে এল। অপমানে আর তীব্র যন্ত্রণায় তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। আজলান ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সেই ডায়েরির হাতের লেখাটা হুবহু তোমার ছিল। অনেক চেষ্টা করেছি কোনোভাবে মিলানোর যে লেখাটা তোমার নয়, কিন্তু সেখানে আমি ব্যর্থ। এমন কোনো নিখুঁত লোক আমাদের পেছনে লেগেছিল যে তোমার হাতের অক্ষরগুলো অবিকল নকল করতে পেরেছিল। সেদিন ওই ডায়েরিটা দেখার পর আমার মাথা কাজ করেনি। কিন্তু আজ আমি বুঝতে পারছি, কেউ একজন খুব ঠান্ডা মাথায় আমাদের তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। এত কিছু তারা কল্পনাও করেনি। আপনি এসব নমির সাথে আলোচনা না করেই ওকে ভুল বুঝলেন? ওকে কি বলা উচিত ছিল না? আজলান শান্ত চোখে নমির দিকে তাকাল। নমি তাকিয়ে থাকতে পারল না, সে চোখ নামিয়ে নিল। আজলান সেভাবেই তাকিয়ে বলল, আমি নমিকে জিজ্ঞেস করেছি কি, যা সেটা ওকেই বলতে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করিনি নমি। নমি চুপ হয়ে আছে। আজলান হতাশার সুরে বলল, নমিকে আমি সেদিনই জিজ্ঞেস করেছিলাম যেদিন আননোন নম্বর থেকে কল এসেছিল, কিন্তু নমি ভেবেছিল আমি তাকে সন্দেহ করছি। ইভেন যখন আবরারের ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম তখনও সে কতটা রিয়েক্ট করেছিল জিজ্ঞেস করো তাকেই। নমি ফুঁসে উঠে বলল, আমি রিয়েক্ট করেছি? কেন করেছিলাম সেটা আপনার ওই বড় বড় কৈফিয়তের মাঝে খুব সুন্দর চেপে গেল। বরং আমি খুব কম রিয়েক্ট করেছি বলতে হয়। শুধু আমার দোষটাই দেখলেন, নিজেরটা ঢেকে দিলেন। মানে? আমি তো বলেছি তোমাকে ভুল বুঝাটা আমার ভুল ছিল। সেইটা তো কোনো ভুলই নয়। এর চেয়ে বড় অপরাধ করেননি? আজলান অবাক চোখে তাকিয়ে বলল,
কিসের কথা বলছো নমি? পরিষ্কার করে বলো। আপনার চরিত্র তো ধোয়া তুলসী পাতা। আপনি ঘরে বউ রেখে বাইরের সম্পর্ক রাখেননি? আজলান চিল্লিয়ে বলল। হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাইরে কারো সাথে সম্পর্ক রাখতে যাব? আপনি ঘরে বউ রেখে বাইরের সম্পর্ক রাখেননি? আজলান চিল্লিয়ে বলল। হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাইরে কারো সাথে সম্পর্ক রাখতে যাব? নমি চুপ করে গেল। তুহি আর আবরার মুখ চাওয়াচাওয়ি করল। আজলান আবার বলল। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। নমি ঠান্ডা স্বরে বলল। আপনার ডক্টর একজন ফ্রেন্ড যে ছিল, ওনার সাথে আপনার সম্পর্ক ছিল না? কে? কার কথা বলছো নমি তুমি? তুমি ছাড়া অন্য কারো সাথে আমার? কী সব ভেবে নিয়েছ তুমি? নমির চোখের সামনে ভেসে উঠল কিছু ছবি যেগুলো তাকে দেখানো হয়েছিল। আহিলের মধ্যে পরিবর্তন আসার পর নমি এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তাদের বাড়িতে আসা যাওয়া করত ডক্টর শামিয়া রহমান। আহিলের বন্ধু হিসেবে শামিয়াও ভালোই পরিচিত ছিল। হুট করে নমির সাথে তার ভাব বেড়ে গেল। সব সময় চেষ্টা করত ওর সাথে থাকতে, কথা বলতে। নমি ততদিনে আহিলের চিন্তায় ডুবে থাকত। ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছিল। আর এইটা চোখে পড়েছিল শামিয়ার। সে একদিন এসে তাকে বলছে। কি হয়েছে তোমার? চোখ মুখ এমন হয়েছে কেন নমি? নমি লুকোনোর চেষ্টা করে বলল। কিছু না আপু, এমনি। নমির এই হালকা জবাব সেদিন শামিয়াকে থামিয়ে রাখতে পারেনি। বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক ধূর্ত, বিষাক্ত হাসি যেটা নমির চোখের আড়ালেই রয়ে গেল। সে নমির পাশে বিছানায় এসে বসে অত্যন্ত দর্দ মাখানো গলায় বলেছিল। আমাকে বোন ভেবে বলতে পারো নমি। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা সমস্যায় আছো। নমিকে জোরাজডি করলে নমি সবটা বলে দেয়া। শামিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে। তোমাকে আজ কিছু সত্যি বলবো কেমন? বিশ্বাস করলে বলবো, না হয় থাক। নমি অবাক হয়ে বলেছিল। কি সত্যি আপু? শামিয়া হতাশার সুরে বলল। তোমার বিশ্বাস না হতেই পারে কিংবা খারাপ লাগবে আমি জানি, কিন্তু তোমার কষ্ট আমি দেখতে পারছি না, তাই বলার সিদ্ধান্ত নিয়েছি। নমি চুপ করে শোনার প্রস্তুতি নিয়েছে। শামিয়া বলতে শুরু করল। তোমার ভালোর জন্যই আমাকে এই অপ্রিয় সত্যটা বলতে হচ্ছে নমি। সেটা হলো আহিল আর আমি মেডিকেলের শুরু থেকেই একে অপরকে ভীষণ পছন্দ করতাম। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। বাকিটুকু শোনার আগেই নমির পায়ের তলার মাটি সরে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে কিছু বলার ভাষা পাচ্ছিল না, অবশ্য শামিয়া সুযোগও দিচ্ছিল না। সে নিজের মতো বলতে শুরু করল। আমি জানি তোমাকে এই ব্যাপারে আহিল বলেনি। পুরুষ মানুষ প্রথম প্রথম নতুন নারীর নেশায় ঘোরে, নমি, আহিলও তাই করেছিল। ও ভেবেছিল আমার প্রতি বিরক্ত এসে গেছে, তুমি তো নতুন, তাই তোমার প্রতি বিরক্ত আসবে না। ইভেন হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি তোমার সাথে মানিয়ে নিতে। এরপরই সে সরে আসে। আমার সাথে আগের মতো সম্পর্ক তৈরি হয়। আমিও কি করি বলো, আমি তো ওকে ভালোবাসি, ফেরাতে পারিনি। শামিয়া অত্যন্ত ঠান্ডা মাথায় নমির বিশ্বাসের ভীত নাড়িয়ে দিয়েছিল, কিন্তু নমি অবিশ্বাস করার চেষ্টা করে বলল। আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না। আহিল এমন ছেলেই নয়। শামিয়া তাচ্ছিলের হাসি দিয়ে বলল। তাই বুঝি তোমাকে অবহেলা করছে? অবিশ্বাস করছে? ছোট বিষয়ে খুঁত ধরছে? নমি থমকে গেল। আহিল যে ওকে অবিশ্বাস করছে এই খবর বাইরে গেল কিভাবে? আহিল আর সে ছাড়া এটা কেউ জানার কথা না, কিন্তু শামিয়ার কথায় মনে হচ্ছে সবটা জানে সে। কি করে জানল তাহলে? কি আহিলই? ওর ভাবনার ছেদ ঘটিয়ে শামিয়া বলে উঠল। তুমি নিশ্চয়ই ভাবছ আমি কিভাবে জানলাম। তুমি বিশ্বাস না করলেও এটা তো সত্যি যে আহিলের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যাতে সে সব আমায় বলে। না হয় তুমিই বলো তোমাদের ব্যক্তিগত কথা আমি কিভাবে জানব? নমির এহেন বোবা চাহনি দেখে শামিয়া ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল। আচ্ছা, তোমায় আরও কিছু দেখায়। কিছুক্ষণ ফোন ঘেটে কিছু বের করে নমির সাথে ফোন ধরল। নমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। আহিলের সাথে শামিয়ার ছবি। স্লাইড করো, পাশে আরও আছে। নমি চোখের পলক ফেলতে ভুলে গেল। আহিল আর শামিয়া ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছে। কখনো হাত জড়িয়ে, কখনো শামিয়া আহিলের কাঁধে মাথা রেখে, আরও অনেক রকম।
আরও অনেক রকম ছবি, যা কোনো সাধারণ কলিগ বা বন্ধুর সম্পর্কের পরিধিতে পড়ে না। নওমি বিশ্বাস করবে কি করবে না সে দ্বন্দ্বে ভুগতেই আরেকটা বোমা ফাটাল সামিয়া। নওমির বিশ্বাসের শেষ খড়কুটোতেও আগুন লাগিয়ে ফোন কেটে হোয়াটসঅ্যাপ ওপেন করে আহিলের সাথে কয়েকটা কনভারসেশন দেখাল, যেখানে আহিলের নম্বর আর প্রোফাইল পিকচার স্পষ্ট দেখা যাচ্ছে। সামিয়া চ্যাটের উপরের দিকের মেসেজগুলো স্ক্রোল করে দেখাতে দেখাতে বলল, এই দেখো, এগুলো কয়েকদিন আগের মেসেজ। নওমি পাথরের মতো চোখ রেখে চ্যাটের লেখাগুলো পড়তে লাগল। আহিলের নম্বর থেকে সামিয়াকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে অজস্র ভালোবাসার কথা। সময় দেখল, যেই আহিল ডিউটি টাইমে ফোন ধরার সময় পায় না সে নাকি ডিউটি টাইমে সামিয়ার সাথে আলাপে ব্যস্ত। একটা মেসেজে গিয়ে নওমির চোখ আটকে গেল। মেসেজটা সপ্তাহখানেক আগের। সামিয়া, আমি এই জবরদস্তির বিয়ে আর এই মধ্যবিত্তের ঘেরাটোপ থেকে খুব শীঘ্রই মুক্তি চাই। সহ্য হচ্ছে না আমার। নওমির সাথে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। ও আমার যোগ্যই না গে। নওমি যেন বিশ্বাসই করতে পারছিল না। তার বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছিল এক একটা মেসেজ দেখে। আরেকটি মেসেজে লেখা ছিল, আজ বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, সারাক্ষণ ওই মেয়েটার মুখ দেখতে ভালো লাগে না। এক একটা প্রশ্ন করতেই থাকে, চুপ থাকাই যায় না। তুমি আজ চেম্বারে আসছো তো? মেসেজগুলো পড়া শেষ হতেই সামিয়া নওমির হাত থেকে ফোনটা আলতো করে সরিয়ে নিল। তারপর নওমির বরফশীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় জড়িয়ে ধরে মুখে এক কৃত্রিম মায়া আর কান্নার ভান ফুটিয়ে বলল, প্লিজ নওমি, তুমি আবার আহিলকে এই বিষয়ে কিছু বলতে যেও না। ও আমাকে কঠোরভাবে বারণ করেছে যেন তোমাকে কিছু না জানাই। ও নিজেই সঠিক সময়ে সঠিক ব্যবস্থা, কিন্তু কি করব বলো, তোমার এই নিষ্পাপ আর মরা মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল। একজন মেয়ে হয়ে অন্য মেয়ের এই ঠকে যাওয়াটা আমি আর সহ্য করতে পারলাম না, তাই নিজের মুখে সত্যটা জানালাম। সামিয়া সান্ত্বনা দিয়ে নওমির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু নওমির কানে তখন আর কোনো কথা পৌঁছাচ্ছিল না। তার মনে হচ্ছিল চারপাশের চেনা পৃথিবীটা এক নিমেষে কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আহিলের হুটহাট পরিবর্তনের কারণ তবে এটা? কেন ও বিয়ের আগে বলল না সে বিয়ে করতে চায় না? এই কষ্ট তো সৎ মায়ের ব্যবহার থেকে ভালো ছিল। নওমির কথা শুনে আজলান হতবাক। হারহিম করা সত্যিটা যখন নওমি এক এক করে উগরে দিচ্ছিল, তখন আয়লান যেন চমকে চমকে যাচ্ছিল। তার নিজের অজান্তেই রাগে হাত পা কাঁপতে শুরু করল, চোখ দুটো মস্ত বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে যাওয়ার আগে নওমি শক্ত কণ্ঠে বলল, আপনি আমার ছবি আর আননোন নম্বরে কল দেখে আমায় জেরা করে ফেললেন, আর আমি কিভাবে এত কিছু দেখে বিশ্বাস করতাম? আজলান বহু কষ্টে উচ্চারণ করল, তুমি আমাকে তখন বলনি কেন? আমি না হয় তুমি রিয়েক্ট করবে, ভুল বুঝবে ভেবে বলিনি, কিন্তু তোমার তো উচিত ছিল সামিয়ার কথা না শুনে একবার আমাকে জিজ্ঞেস করা, দরকার হলে তুমিও জেরা করতে। নওমি একটা বড় শ্বাস নিয়ে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে বলল, সামিয়া আপু যেতেই আমি রুমে গিয়েছিলাম, কিন্তু তখনই আপনি আমাকে আবরার ভাইয়ার সাথে ছবি দেখে জেরা করতে শুরু করলেন, আর আমিও নিজেকে সামলাতে না পেরে চেঁচালাম। এর থেকেই শুরু হলো ঝগড়া। এরপর আর কিছু বলার সুযোগ হয়নি, যদিও আমার রুচি ছিল না। একদিকে আপনার ওই সন্দেহবাতিক রূপ, আমাকে অবহেলা করা, আর অন্যদিকে সামিয়া আপুর দেখানো আপনাদের ওই নিখুঁত মেসেজ আর ছবি। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমি আর একটা মুহূর্ত এই সম্পর্কটা রাখার প্রয়োজন বোধ করিনি। আমি ধরে নিয়েছিলাম আপনি সামিয়ার কাছে ফেরার জন্যই আমাকে তাড়ানোর এই নোংরা নাটকটা সাজিয়েছেন। একটু থেমে আবার বলল, পরবর্তীতে আদনান আসার খবর জানার পর আমি ভেবেছিলাম আপনাকে বলবো, চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি শুনেননি। পরবর্তীতে আমি কিভাবে বিশ্বাস করতাম আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসবে? আপনি যে আমায় নতুন অপবাদ দিবেন না, এটার কি গ্যারান্টি ছিল? হয়তো বলতেন এই বাচ্চাটাই আপনার না। নওমির গলা ধরে এলো। এদিকে আজলান স্তব্ধ। নওমির শেষ কথার পিঠে কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। তার মাথার ভেতরটা তখন পুরো ফাঁকা হয়ে গেছে। তুহি আর আবরারও এক প্রকার্থ হয়ে আছে। তীব্র স্তব্ধতায় আজলানের দিকে তাকাল। লেখিকার আসল পেজ লেখিকার নামে। আজলানের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না আজলান নিজেও কিছু জানে না। সে নিজেও এই জঘন্য চালের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল। আজলানের নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। আয়লান একটা গভীর, যন্ত্রণাদায়ক শ্বাস নিয়ে নিজের চুলগুলো খামচে ধরল। বিটবিট করছে, চোখ বন্ধ করে। নওমি বুঝতে পারছে না আয়লান ঠিক কোনো অবস্থায় আছে। সে ও তার মানে কিছু জানত না। একটু পরই আজলানের নিচু স্বর শোনা গেল,
তার মানে সব ঘটনা সামিয়ার বানানো। তুহি বলল, আর কি ঘটনা? আজলান সময় নিয়ে নমির দিকে তাকিয়ে বলল, একবার মনে আছে তোমায় জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলে একা? সেই প্রথমবার তুমি একা বেরিয়েছিলে। সেদিন ডিউটি চলাকালীন আমার কাছে নতুন নম্বর থেকে কল আসে এবং বলা হয় দ্রুত শপিং কমপ্লেক্সের সামনে যেতে। প্রথমে যেতে না চাইলে আমাকে অনেক কিছু বলা হয় যে তোমার ব্যাপারে কথা আছে। আমি সিরিয়াস কিছু ভেবে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম শপিং কমপ্লেক্সে তুমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছ। আর দুইজন ছেলে আড়ালে দাঁড়িয়ে আমায় বলছিল যাতে আমি বিশ্বাস করি। কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারিনি। আরেক দফা অবাকের পর্যায়ে পৌঁছে গেল ঘরের বাকি লোকেরা। তুহি আর আবরার তো দফায় দফায় চমকে উঠছে। আজলান আবার বলল, বাসায় ফিরে যখন আমি তোমায় জিজ্ঞেস করলাম তখন তুমি আমায় বলেছ স্টেশনারি দোকানে গিয়েছিলে, অথচ আশেপাশে কোনো স্টেশনারি শপ ছিলই না। এতে আমার মনে আরেকটা সন্দেহের বীজ বোনা হয়েছিল। আমি সত্যিই স্টেশনারি দোকানেই গিয়েছিলাম, যেটা শপিং কমপ্লেক্স থেকে কিছুটা দূরে ছিল। কিন্তু ওখানে এক লোক এসে আমাকে বলল আব্বু এসেছে, একটু দূরেই আছেন, আমাকে যেতে বলল। প্রথমে সন্দেহ করলেও পরে বুঝিয়ে আমাকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেও আব্বুর দেখা পাইনি আমি। ওরা বলল হয়তো চলে গেছে। একটু মন খারাপ নিয়েই বাসায় ফিরলাম। কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছিলেন আমার তখন একটুও মনে ছিল না এটা বলার। এত ভয়ঙ্কর সত্যি যে থাকতে পারে তুহি বা আবরার কেউই কল্পনা করেনি। ঘরের মধ্যকার থমথমে পরিস্থিতি, আজলানের অবস্থা আর নমির শূন্য চোখের ভাষা দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেল। সে একটু ভেবে অত্যন্ত গম্ভীর এবং বাস্তববাদী গলায় সে বলে উঠল, এখানে দোষ আজলান ভাইয়ের একার ছিল না, আর না ছিল নমির। খেলাটা আসলে প্রথম দিন থেকেই অন্য কেউ খেলছিল। একজন ঠান্ডা মাথার খুনি যেমন নিখুঁত চক্ষুষে খুন করে, ঠিক তেমনি ডক্টর সামিয়া নামের ওই মেয়েটা অত্যন্ত ঠান্ডা মাথায় তোমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটাকে খুন করেছে। এখানে তোমরা দুজনই পরিস্থিতির শিকার, দুজনকেই সমানে ভুল বোঝানো হয়েছে। তবে তুহি ভ্রু কুঁচকে বলল, আমার মনে হয় সামিয়া মেয়েটা একা নয়। আপন কেউ ওর সাথে যুক্ত ছিল। এতগুলো কাজ কি একা করতে পারবে? ভেবে দেখো, দুইজনকেই দুই দিকে প্যাচে ফেলা, তারপর বিশ্বাস করানো, বিভিন্ন ছবি বানানো, আর যা যা একা সম্ভব না। তুহি এবার সোফার হাতলে হাত রেখে স্তব্ধ গলায় বলল, কি ভয়ঙ্কর জঘন্য মানসিকতা! একটা মেয়ে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? দুটো মানুষের সাজানো সংসার, একটা অনাগত বাচ্চার ভবিষ্যৎ, সব কিছু ও স্রেফ নিজের জেদ আর হিংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আবরার আজলান আর নমির দিকে তাকাল। দুজনের চেহারাই এখন বিধ্বস্ত। এতদিনের জমে থাকা ভুল বোঝাবুঝির পাহাড়টা ভেঙে পড়ার পর তারা দুজনেই এখন মানসিক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। সে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়াল, তারপর তুহির হাত ধরে আলতো করে টেনে বলল, তুহি, চলো আমরা একটু ভেতরে যাই। ওদের নিজেদের মধ্যে কিছু কথা বলা দরকার। এতগুলো বছরের জটলা তো একটু সময় দেওয়া উচিত। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তুহি আর দ্বিমত করল না। রুমে এখন শুধু আয়লান, নওমি আর কোলে বসে থাকা পুচকে আদনান। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করল। নিজের দুই হাতের তালু দিয়ে মুখটা মুছে সে ধীর পায়ে এগিয়ে এলো নওমির দিকে। কিন্তু খুব কাছে যাওয়ার সাহস পেল না, কিছুটা দূরত্ব বজায় রেখেই নওমির সোজাসুজি সোফায় বসল। দৃষ্টি মেঝেতে রেখে সময় নিয়ে আয়লান নিচু স্বরে বলল, নওমি, নওমি দেখো, আমাদের দুজনকেই ফাঁদে ফেলা হয়েছে। আমি আজ নিজেকে পুরোপুরি দোষী বলতে পারছি না, আর না পারছি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে। এই সকল সত্যের দিকে তাকিয়ে আজ আমার মনে হচ্ছে আমরা দুজনই আসলে এক নির্মম পরিস্থিতির শিকার। কাউকেই একভাবে দোষী বলা যায় না। নওমি আক্ষেপের সঙ্গে বলল, সত্যিটা না হয় আজ সামনে এলো, কিন্তু এই যে 3টে বছর কেটে গেল, এর হিসাব কে দেবে? এতগুলো বছর বছর যে অপবাদ আর তীব্র কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে আমি কাটিয়েছি, তা কি আর কোনোদিন ফিরে আসবে? আমার কষ্ট বাদই দিলাম, আমার ছেলেটা তো নিষ্পাপ, তাহলে ও যে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বড় হলো সেটা? এই একটা আক্ষেপ তো আমার সারা জীবন থেকে যাবে। আহিল। নমির মুখে এতদিন পর নাম শুনে আহিলের বুকটা হুহু করে উঠল। তার চোখ গেল আদনানের দিকে, যে চোখ বড় বড় করে তাকেই দেখছে এতক্ষণ। বহু কষ্টে এতক্ষণ ওর থেকে চোখ সরিয়ে রেখেছিল। দেখলেই ইচ্ছে হয় কোলে তুলে আদর করতে, কিন্তু নওমি কি দিবে? সব চিন্তা একপাশে ফেলে কাপা কাপা কণ্ঠে খুব আকুল হয়ে বলল, একবারের জন্য কি আমি ছেলেটাকে একটু কোলে নিতে পারি? আমার কলিজাটা যে একটুখানি ওকে আদর করতে ছটফট করছে। নওমি
একটা বার শুধু ছুঁয়ে দেখতে দাও প্লিজ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন।